পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর লাইফ সায়েন্সের ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে এই ক্লাস 9 এর লাইফ সায়েন্সের যে টপিকসের উপর এই ক্লাসটি শুরু হতে চলেছে সেটি হলো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি বোর্ডে সুন্দরভাবে একটু লিখে রেখেছি হেডিং দিয়ে। কি লিখে রেখেছি? নবম শ্রেণী জীবন বিজ্ঞান। যেহেতু জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের টিউটোরিয়াল, সেখানে পড়তে হবে তোমাদের পৃথিবীতে কিভাবে এবং কখন প্রাণের সৃষ্টি হয়। পৃথিবীতে কিভাবে এবং কখন প্রাণের সৃষ্টি হয়েছে এই টপিকস নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের প্রথম অধ্যায়, বিশেষ করে এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের একটি টপিকস, এই প্রথম অধ্যায়ে যদি তোমরা এই পয়েন্টটি বের করো বা এই হেডিংটি যদি বইয়ের মধ্যে বের করো, কি হেডিং? পৃথিবীতে কিভাবে এবং কখন প্রাণের সৃষ্টি হয়, বের করলে তোমরা দেখতে পাবা সেখানে বিশাল বড় একটা হিস্ট্রি দেওয়া আছে, অনেক কিছু লেখা আছে তার মধ্যে। এই হিস্ট্রিটা তোমাদের রিডিং পড়তে হবে। তোমাদের কাজ শুধু রিডিং পড়া। রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবা যে ওর মধ্যে কি বলেছে এবং কি ধরনের কোশ্চেন তার মধ্যে লুকিয়ে আছে। তোমরা তো এটা রিডিং কেউ পড়বা না, সেই জন্য কি করেছি, তোমাদের পড়াটা যেটা তোমাদের কর্তব্য সেই কাজটা আমি করেছি। তার মানে আমি পড়েছি, আমি পড়ে ওর মধ্যে বুঝে প্রত্যেকটি পয়েন্টস তোমাদের পাই টু পাই নোট করে আমি সুন্দরভাবে এখানে বোর্ডে লিখে রেখেছি। বুঝতে পেরেছো? তো আজকে এই ক্লাসে তোমাদের করণীয় হলো, এই টিউটোরিয়ালটি যখন দেখবা, দেখার সময় তোমরা খাতা এবং পেন দুটো কাছে নিবা। নেওয়ার পর আমি যে কথাগুলি বলবো এবং যে পয়েন্টগুলো আমি এখানে লিখে রেখেছি প্রত্যেকটি পয়েন্ট তোমরা সুন্দরভাবে খাতাতে লিখবা। বুঝতে পারলা? লিখে এই টিউটোরিয়ালটা দেখবা, তারপরে তোমরা মুখস্থ করবা। দেখবা যে তোমাদের প্রত্যেকটি কোশ্চেন জল জল হয়ে গেছে। তাহলে তোমাদের এই যে হিস্ট্রিটা যে ছিল, বিশাল বড় একটা হিস্ট্রি, এই হিস্ট্রিটা আর পড়তে হবে না। বোঝা গেল? মানে তোমাদের কাজটা আমি নিজে করে দিয়েছি। সো এতটুকু শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই টিউটোরিয়ালটা দেখো। যাই হোক, আর বেশি আমি কথা বাড়াবো না, সরাসরি চলে আসবে এবার ক্লাসে। দেখো, প্রথম যে পয়েন্টটি সেটা আমরা একটু পড়ে নিই। কি আছে? পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় প্রায় 4 বিলিয়ন। 4 বিলিয়ন কথার অর্থ হচ্ছে 400 কোটি বছর। বোঝা গেল? তার মানে প্রথম কোশ্চেন আমরা পেলাম, পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে 400 কোটি বছর আগে বা 4 বিলিয়ন বছর আগে। তারপরে এই সময় থেকে জীবিত ও জীবাশ্ম। কোন সময় থেকে? এই যে 400 কোটি বছর বা 4 বিলিয়ন বছর, এই সময় থেকে জীবিত আর জীবাশ্ম, জীবের বিবর্তনের ইতিহাস শুরু হলো। মানে এই সময় থেকে জীবিত আর জীবাশ্ম যে জীবের যে বিবর্তন, সেই বিবর্তনের ইতিহাস, হিস্টরি শুরু হয়ে গেল। বোঝা গেল? কত থেকে? 400 কোটি বছর আগে বা 4 বিলিয়ন বছর আগে থেকে। তখন প্রাণের প্রথম রূপ ছিল, মানে সেই সময় 400 কোটি বছর আগে প্রাণের প্রথম রূপ ছিল কি জানো? এককোষী প্রাণী, এককোষী একটা জীব, এককোষী এক ধরনের জীব। সেই জীবটার নাম কি? সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী এক ধরনের জীব। তাহলে এখানে আমরা আর একটা কোশ্চেন পেলাম না, যে একটি এককোষী জীবের উদাহরণ দাও, যেটি কোন সময় এই পৃথিবী যখন সৃষ্টি হয় সেই আমলে তৈরি হয়েছে, তাই তো? সেটার নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এখন সায়ানো ব্যাকটেরিয়ারও একটা পর্যায় আছে, কি? সে 3.2 মিলিয়ন বছর আগে উদ্ভব হয়েছিল। এই সায়ানো ব্যাকটেরিয়া 3.2 মিলিয়ন বছর আগে তাকে দেখা গিয়েছিল। এই কোশ্চেনটা তোমরা মনে রাখবা। তার মানে সায়ানো ব্যাকটেরিয়া কত বিলিয়ন বছর আগে দেখা যায়? সেটা হচ্ছে 3.2 বিলিয়ন বছর আগে। বোঝা গেল? আর সায়ানো ব্যাকটেরিয়া হলো একটি এক ধরনের জীব। প্রত্যেকটা কোশ্চেন তোমরা নোট করো। এইবার পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাচীন শিলায়, পশ্চিম অস্ট্রেলিয়াতে প্রাচীন শিলায় এই ব্যাকটেরিয়ার জীবাশ্ম পাওয়া যায়। এই যে সায়ানো ব্যাকটেরিয়ার জীবাশ্ম কিভাবে পাওয়া যায়? কোটি কোটি বছর আগে, কোটি কোটি বছর আগে উদ্ভিদ এবং প্রাণী যখন চাপা পড়ে গিয়েছিল, চাপা পড়ে যাওয়ার পর যেখানে চাপা পড়ে গিয়েছিল সেখানে সেই প্রাণীর আকৃতি বা আকার ধারণ করাকেই হচ্ছে বলা হয় জীবাশ্ম। বুঝতে পারলা? এই হচ্ছে জীবাশ্ম। তাহলে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাচীন শিলায় এই ব্যাকটেরিয়া মানে সায়ানো ব্যাকটেরিয়া জীবাশ্ম পাওয়া যায়। বোঝা গেল? তাহলে সায়ানো ব্যাকটেরিয়া জীবাশ্ম কোথায় পাওয়া যায়? পশ্চিম অস্ট্রেলিয়াতে।
এবং সেটি কোন শিলায়? প্রাচীন শিলায়। প্রাচীন মানে পুরাতন শিলায়। তখন বিজ্ঞানীদের ধারণা ছিল, যখন এই যে ব্যাকটেরিয়াটা পাওয়া গেল, তখন বিজ্ঞানীদের ধারণা কি ছিল জানো? ছিল যে এই যে প্রোটিন, প্রোটিন আর একটা কি নিউক্লিক অ্যাসিড, এরা দুটোই হচ্ছে জটিল জটিল অণু। তার মানে হচ্ছে তখন বিজ্ঞানীদের ধারণা ছিল প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের মতো যে জটিল অণুগুলি, এরা একত্রিত হয়ে কি করেছিল? প্রাণের সৃষ্টি করেছিল। প্রাণী সৃষ্টি করে। মানে তখন বিজ্ঞানীদের ধারণা ছিল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের মতো কঠিন অণুগুলি একত্রিত বা মিশে তারা কি করে? প্রাণের সৃষ্টি করে। এখন এই যে সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের নীলাভ সবুজ শৈবাল। এই কথাটা মনে রাখতে হবে। যদি বলা হয় যে তোমাদের একটি নীলাভ সবুজ শৈবাল নামক একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, তখন আমাদের কি বলতে হবে? নীলাভ সবুজ শৈবাল নামক একটি ব্যাকটেরিয়া হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নীলাভ সবুজ শৈবাল নামক একটি ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের সায়ানোব্যাকটেরিয়া। তাহলে প্রথম যে পয়েন্ট, এই প্রথম পয়েন্ট থেকে আমরা কতগুলি কোশ্চেন পেলাম, তাই না? প্রত্যেকটি পয়েন্ট তোমরা কিন্তু নোট করবা, সুন্দরভাবে নোট করবা। এবার আসি পরের পয়েন্টে। বহুকোষী প্রাণীর বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে মানুষের সৃষ্টি হয়। মানে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয়টা আমাদের জানতে হবে। কিভাবে সৃষ্টি হলো? বহুকোষী প্রাণী। এই যে বহুকোষী প্রাণীর বিবর্তনের মাধ্যমে তখন আমাদের সৃষ্টি হলো কি? মানুষ। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন। বহুকোষী প্রাণীর বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে আমাদের সৃষ্টি হয়েছে এই মানুষের প্রজাতি। বোঝা গেল? এইবার আসি আমরা পরের পয়েন্ট। বিজ্ঞানীদের মতে প্রাণ সৃষ্টির জন্য চারটি প্রধান সহায়ক উপাদান। বিজ্ঞানীদের মতে, তাদের মতে এই যে এই প্রাণ সৃষ্টির জন্য চারটি প্রধান সহায়ক উপাদান আছে। প্রাণ সৃষ্টির জন্য চারটি প্রধান সহায়ক উপাদান। সেই উপাদানগুলি কি কি আমরা জানবো, এক এক করে জানবো। একটু খেয়াল করো বোর্ডে, এই দেখো তীর চিহ্ন দিয়ে আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা। কার্বন, একটা হচ্ছে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, যার সংকেত হচ্ছে এন, আর কার্বন হচ্ছে সি। কার্বন, নাইট্রোজেন, তারপর হাইড্রোজেন মানে এইচ, আর একটা হচ্ছে অক্সিজেন মানে ও। তার মানে বিজ্ঞানীদের মতে প্রাণ সৃষ্টির জন্য চারটি প্রধান সহায়ক উপাদান হচ্ছে আমাদের কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন। খুবই গুরুত্বপূর্ণ। এই সরল অণুগুলি, এরা প্রত্যেকটা হচ্ছে সরল অণু, জটিল অণু না কিন্তু। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেনের প্রত্যেকটাই হচ্ছে কি? সরল অণু। সরল অণুগুলি পরবর্তীতে কি হচ্ছে? জটিল অণু গঠন করে প্রাণের ভিত্তি স্থাপন করেছে। তার মানে কি? প্রথমে এরা সরল ছিল, এই সরল অণুগুলি পরবর্তীতে কি হচ্ছে? পরবর্তীতে এরা কি বিক্রিয়া করে নিয়েছে, তাই তো? করার পরে একটা জটিল অণু তৈরি হয়ে গেছে, মিক্স হয়ে একটা জটিল অণু তৈরি করলো। তৈরি করার পরে এই প্রাণের ভিত্তি তখন স্থাপন হলো। বোঝা গেল? মানে সরল অণু থেকে জটিল অণু যখনই তৈরি হলো তখন হচ্ছে প্রাণের ভিত্তি স্থাপন হলো। এখন এখন আমরা যেহেতু আমরা জানলাম যে প্রাণী, এই যে প্রাণ সৃষ্টির জন্য চারটি প্রধান সহায়ক উপাদান কি কি? কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এখন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সম্বন্ধে আমরা আর একটু ডিটেলসে জানবো। প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে পড়বো, কারণ এরা ছিল হচ্ছে সরল অণু, তারপরে জটিল অণু তৈরি হয়েই আমাদের কি হয়েছে? প্রাণের ভিত্তি স্থাপন করেছে। এখন কার্বন সম্বন্ধে আমরা একটু জানি। কার্বন কি? কার্বন হলো প্রাণের ভিত্তি। এটি বিভিন্ন জটিল অণু গঠনে বা গঠন করে। কার্বন হলো প্রাণের ভিত্তি, এটি বিভিন্ন জটিল অণু গঠন করে। কার্বন কোন কোন জটিল অণু গঠন করে? দেখো, কোন কোন জটিল অণু গঠন করে। এই জটিল অণু গঠনের জন্য কিন্তু আমাদের প্রাণের ভিত্তি স্থাপন হয়েছে। এবার কি কি জটিল অণু কার্বন গঠন করছে? অ্যামাইনো অ্যাসিড। কার্বন জটিল অণু গঠন করছে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও কার্বোহাইড্রেট। দেখো, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও কার্বোহাইড্রেট। তাহলে কার্বন যে জটিল অণু গঠন করলো সেই অণুগুলির নাম কি? অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড আর একটা কার্বোহাইড্রেট। বোঝা গেল? এইবার আসি আমরা হাইড্রোজেন। হাইড্রোজেন কি? হাইড্রোজেন হলো প্রাণের প্রধান উপাদান। এই হাইড্রোজেন হচ্ছে আমাদের প্রাণের প্রধান একটা উপাদান। সেটা কি? এটি জল ও অনন্য অণু গঠনে সাহায্য করে।
জল ও অন্যান্য অণু গঠনে সাহায্য করে। কারণ জল কিভাবে গঠিত হয়? অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি হচ্ছে আমাদের যখন অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে আমাদের জল তৈরি হচ্ছে, তাই না? জল তৈরি হয়, এই জন্য বলা হয়েছে হাইড্রোজেন হলো প্রাণের প্রধান উপাদান। কেন বলা হয়েছে? কারণ এখানে জল তৈরি হচ্ছে। এই যে এটি জল ও অন্যান্য অণু গঠনে সাহায্য করে, সেই জন্য হচ্ছে হাইড্রোজেন প্রাণের প্রধান উপাদান। বোঝা গেল? এইবার আসি আমরা অক্সিজেন। অক্সিজেন হলো প্রাণের জন্য একটি প্রয়োজনীয় অক্সিজেন হলো প্রাণের জন্য একটি প্রয়োজনীয় মৌলিক উপাদান, একটি মৌলিক উপাদান। এটি শ্বাস প্রশ্বাস ও অন্যান্য বিপাকীয় ক্রিয়ায় সাহায্য করে। অক্সিজেন, আমরা অক্সিজেনের সাহায্যে কি নেই? শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি অক্সিজেন, আমরা কি নিঃশ্বাস নিচ্ছি, আর কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ছি। অক্সিজেন আমরা গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড আমরা পরিত্যাগ করে দিই। সো এখানে অক্সিজেনটা হলো হচ্ছে একটি প্রয়োজনীয় মৌলিক উপাদান, যেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস ও অন্যান্য বিপাক ক্রিয়া সাহায্য করে। বোঝা গেল? এইবার আসি আমরা নাইট্রোজেন। নাইট্রোজেন হলো প্রোটিন আর একটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই যে নাইট্রোজেন অণুটা, এই নাইট্রোজেন অণু হচ্ছে আমাদের প্রোটিনের আর একটা নিউক্লিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে এই নাইট্রোজেন। তাহলে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই যে চারটি প্রধান সহায়ক উপাদান সম্বন্ধে আমরা জানলাম। এইবার আসবো আমরা পরের পয়েন্ট কি বলেছে? কোয়াসারভেট, খুব ইম্পর্টেন্ট একটা কোয়াসারভেট। কোয়াসারভেটগুলি সাধারণত জলীয় দ্রবণে গঠিত হয়। কোয়াসারভেটগুলি সাধারণ জলীয় দ্রবণে গঠিত হয়, যেখানে প্রোটিন থাকবে, অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য জৈবিক অণু। কি কি? যেখানে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য জৈবিক অণুগুলি একত্রিত হয়ে একটি আলাদা ফেজ বা ফোঁটা তৈরি করে। তার মানে এই যে কোয়াসারভেট কিভাবে তৈরি হয়? প্রোটিন, অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য জৈবিক অণুগুলি একত্রিত হয়ে একটি আলাদা ফেজ বা ফোঁটা তৈরি করে, এটা হচ্ছে কোয়াসারভেট। এবং এই কোয়াসারভেটের প্রবক্তা ছিলেন, এই যে কোয়াসারভেটের সাধারণ প্রবক্তা ছিলেন আলেকজান্ডার ওপারিন। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, যে কোয়াসারভেটের প্রবক্তা কে বা উদ্ভাবক কে? সেটি হচ্ছে আমাদের আলেকজান্ডার ওপারিন হচ্ছে আমাদের এই কোয়াসারভেটের প্রবক্তা। বোঝা গেল? এই কোশ্চেনগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের পাই টু পাই নোট করতে হবে, প্রত্যেকটি কথা তোমাদের নোট করতে হবে। তারপরে এই কোয়াসারভেটগুলি ধাপে ধাপে, এই যে কোয়াসারভেটগুলি ধাপে ধাপে কি করতেছে? ইওবায়ন্ট ও প্রথম আদিকোষ, ইওবায়ন্ট ও প্রথম আদিকোষ বা প্রোটোসেল উৎপন্ন হয়। তার মানে কি? এই যে কোয়াসারভেটটি ধীরে ধীরে ধাপে ধাপে কি তৈরি করলো? একটা হচ্ছে ইওবায়ন্ট ইওবায়ন্ট আর একটা হচ্ছে প্রথম আদিকোষ, যার আরেকটি নাম হচ্ছে আমার প্রোটোসেল। তার মানে আদিকোষ ও প্রোটোসেল তৈরি হলো কিসের থেকে? এই কোয়াসারভেট থেকে। কোয়াসারভেটটা এক একটা ধাপে ধাপে গিয়ে এটা তৈরি করেছে। বোঝা গেল? তার সাথে আর একটা তৈরি হলো কি? ইওবায়ন্ট। এই দুটো তোমাদের নোট করতে হবে। এবার আসি পরবর্তী পয়েন্ট। আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষটি আমাদের আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ, আর একটা আছে ইউক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের তোমাদের আলাদা আলাদাভাবে আমি দুটো ভিডিও আপডেট দিব, কারণ প্রোক্যারিওটিক কোষের অনেক ব্যাখ্যা আছে এবং ইউক্যারিওটিক কোষেরও অনেক ব্যাখ্যা আছে। প্রত্যেকটির আমি আলাদা আলাদা ভিডিও আপডেট দিব। আজকে শুধু এখানে তোমাদের একটু জানতে হবে, এই যে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, এই কোষটা আমাদের ডিএনএ দ্বারা গঠিত হয়। ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ দ্বারা গঠিত হয়। এতে সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না। তার মানে কি? এই যে প্রোক্যারিওটিক কোষ, আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষে সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না, এতটুকু মনে রাখতে হবে। তার মানে নিউক্লিয়াস থাকে না কোন কোষে? আমাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষে। এবং এই আদি কোষটি কি দ্বারা গঠিত হয়? ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। তারপরে এইখন আমাদের যে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষের উদাহরণ, এক্সাম্পল কি হতে পারে? উদাহরণস্বরূপ হিসাবে মাইকোপ্লাজমা একটা, তারপরে সায়ানো ব্যাকটেরিয়া একটা, আর একটা হচ্ছে নীলাভ
সবুজ শৈবাল। তার মানে আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে আমাদের তিনটা: মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। বোঝা গেল? এটি জীবদেহের প্রাচীনতম ও সবচেয়ে সহজ প্রকার কোষ। তার মানে জীবদেহের সবচেয়ে প্রাচীনতম বা পুরাতন কোষ কি? প্রোক্যারিওটিক কোষ। এবং সহজ প্রকার কোষ কি? প্রোক্যারিওটিক কোষ। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এখান থেকে কোশ্চেন হবে জীবদেহের প্রাচীনতম বা পুরাতন কোষটির নাম কি? প্রোক্যারিওটিক কোষ। বা সবচেয়ে সহজ প্রকার কোষটির নাম কি? প্রোক্যারিওটিক কোষ। এবার প্রোক্যারিওটিক কোষ কি দ্বারা গঠিত? ডিএনএ দ্বারা গঠিত। প্রোক্যারিওটিক কোষে কি পাওয়া যায় না? নিউক্লিয়াস থাকে না বা নিউক্লিয়াস পাওয়া যায় না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার প্রোক্যারিওটিক কোষের উদাহরণ: মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। বোঝা গেছে? যেহেতু আমরা প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে জানলাম, এবার একটু ইউক্যারিওটিক কোষ নিয়ে আসি। ইউক্যারিওটিক কোষ দেখো, আদি ইউক্যারিওটিক কোষ হলো নিউক্লিয়াসযুক্ত কোষ। তার মানে আদি ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে। উদাহরণ কি? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো আমাদের আদি ইউক্যারিওটিক যুক্ত কোষ বা নিউক্লিয়াস যুক্ত কোষ। এই হচ্ছে তোমাদের পৃথিবীতে কিভাবে এবং কখন প্রাণের সৃষ্টি হলো, কোন পদ্ধতিতে, কোন পর্যায়ে, কি ভাবে তৈরি হলো, প্রত্যেকটি পয়েন্ট আমি নোট করেছি। সুন্দরভাবে তোমরা এই লেখাগুলা একটু নোট করবা, নোট করে নিজেরা একটু মুখস্থ করবা। যাই হোক, আশা করি কারো এখানে বুঝতে কোনো রকম সমস্যা নেই। আবার তোমাদের সাথে আমি দেখা করব এর পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।